অভিযোগ তুলছে আপনার জন্য নাকি হেরে কেউ যদি বলে যে আমার জন্য হেরে গেছে, না, ব্যক্তিগত আমার জন্য কেউ হারেনি, কিন্তু আমি দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ওর সঙ্গে আমার দীর্ঘদিনের, আজ থেকে শুধু নয়, চলছে আজকে 4 বছর থেকে। এই 4 বছর থেকে আমি লিখিত আকারে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলকেই দিয়েছি। আমি খুশি যে আমতা কেন্দ্র থেকে ওই দুর্নীতিবাজ বিধায়ক সরে গেছে। আর ভাই অমিত, আমি জানি ভালো ছেলে এবং এই কেন্দ্রের মানুষ তাকে বেছে নিয়েছে। আমি তাকেও বলবো যে ভাই, তুমি আগামী দিনে এই কেন্দ্রের অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো আমরা স্বপ্ন দেখেছিলাম করার, কিন্তু আমাদের বিগত দিনের যিনি বিধায়ক ছিলেন তিনি আমাদের সেই কাজ করতে দেয়নি। সেই কাজগুলো তুমি করো। এই আমতা কেন্দ্রটাকে বিগত দিনে মানুষের ওপর অত্যাচার করে শোষণ করেছেন এবং নিজেদের অ্যাসেট বাড়িয়েছেন, যার কারণে আমি শুনলাম যে উনি বাড়িতে নেই, ঘর ছাড়া হয়ে গেছে। যারা দুর্নীতিগ্রস্ত তারা সবসময়ই মনে করে যে কোথায় গেলে টাকা কামানো যাবে, কোথায় গেলে আমার অ্যাসেট বাড়বে, তো ওরা আবার চেঞ্জ করবে, আবার কিছুদিন পরে চেঞ্জ করে বিজেপিতে যাবে, বিজেপিতে গিয়ে তাদের দলটার যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট করার চেষ্টা করবে। সকলেই আমতা টিভিতে অনেক অনেক স্বাগত। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি আছেন, এর নাম গোলাম খান। অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, তার সাথে সাথেই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে ইনি একেবারে যুক্ত থাকেন এবং বিভিন্নভাবে কিন্তু উনি সারা বছর 365 দিনই কম বেশি মানুষের পাশে থাকেন। তো অবশ্যই আমরা জানেন যে বাংলার রায়, বাংলার ইলেকশন হয়ে গেছে, বাংলার রায় কিন্তু মানুষ ঘোষণা করে দিয়েছেন। তো আমরা বিশেষ করে গোলাম খান যিনি আছেন, এর নাম গোলাম খান, তো কম বেশি সকলেরই পরিচিত, আমার করে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো স্বাদ নেই। তো আমতা কেন্দ্রেই কিন্তু একেবারে তাজপুরের বর্তমানে ইনি উপপ্রধান আছেন। তো আমরা গোলাম খাঁকে জিজ্ঞাসা করে নেবো আমতার যে বর্তমান পরিস্থিতি, গোলাম দা কি মনে হচ্ছে আমতার কি পরিস্থিতি হলো যে এরকম এই দুর্দশা হলো? দেখুন, আমতার পরিস্থিতি আমরা অনেকদিন আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আমতা কেন্দ্রের সাংগঠনিক অবস্থা খুব খারাপ। সেই জায়গায় সুকান্ত পালের বিরুদ্ধে আমাদের আমতা কেন্দ্রের মানুষ রায় দিয়েছে। এই রায়কে, জনগণের রায়, সব সময় মাথা পেতে নিতে হবে এবং আমরাও সেই রায়কে মাথা পেতে নিয়েছি। মানুষ চাইছে যে যাকে নির্বাচিত করেছে তার কাছ থেকে সঠিক বিচার, ন্যায় কর্ম এবং মানুষের পাশে থাকার যে উনি অঙ্গীকার করেছেন, সেটা আমি মনে করি উনি মানুষের পাশে থাকবেন এবং আগামী দিনে উন্নয়নের নামে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করবেন এবং তাদের চিহ্নিত করে তাদের আইনত শাস্তির ব্যবস্থা করবেন। এবং আমতাবাসীর কাছে আমরা একটা বার্তাই দেব যে দেখুন, সব জিনিসেই হার জিত আছে এবং সেই হার জিতকে সবাইকেই মেনে নিতে হবে এবং যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাদের কাছে আমি অনুরোধ করব যে আমতার মানুষ অত্যন্ত দক্ষ, বুদ্ধিমান এবং তারা একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখেন। অযথা কারুর ওপর কেউ অত্যাচার করবেন না এবং জানেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আমি যার সঙ্গে লড়াই করব, পরবর্তীকালে সেও আমার সঙ্গে লড়াই করবে। এটা যারা রাজনৈতিক লিডার তারা লড়িয়ে দেয়, কিন্তু সাধারণ মানুষের এতে অসুবিধা হয়। তাই আমি অনুরোধ করব সাধারণ মানুষকে, আপনারা উন্নয়নের পাশে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে আছি। আর ভাই অমিত, আমি জানি ভালো ছেলে এবং এই কেন্দ্রের মানুষ তাকে বেছে নিয়েছে। আমি তাকেও বলবো যে ভাই, তুমি আগামী দিনে এই কেন্দ্রের অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো আমরা স্বপ্ন দেখেছিলাম করার, কিন্তু আমাদের বিগত দিনের যিনি বিধায়ক ছিলেন তিনি আমাদের সেই কাজ করতে দেয়নি। সেই কাজগুলো তুমি করো এবং আমরা তোমার সঙ্গে আছি এবং আগামী দিনে আমরা চাইবো উন্নয়ন এই কেন্দ্রে আরো বেশি করে হবে। আচ্ছা, আমরা গোলাম দা কিছু ক্ষেত্রে আমরা মনে হচ্ছে অনেকে অভিযোগ তুলছে আপনার জন্য নাকি হেরেছে বা এরকম কিছু কিছু মানুষ বলছে, এটা কতটা না, সত্যি? ওটা আমার জন্য নয়। দেখুন, আমি একটা ন্যায় নীতির সঙ্গে বিচার করি, রাজনীতি করি। আমাদের জন্মলগ্ন থেকে আমরা কংগ্রেস করতাম। উম, বিগত দিনে তখন তৃণমূল কংগ্রেস যখন জন্ম হয় তারপর থেকেই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি। তৃণমূল কংগ্রেসে আমাদের জয়েন করিয়েছিলেন বর্তমান রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি আমাদের, তার হাত দিয়ে ধরে আমরা জয়েন হয়েছিলাম এবং আমার হয়ে সেই সময় আমি জেলা পরিষদের টিকিট পেয়েছিলাম এবং আমার হয়ে উনি প্রচারও করেছিলেন। 3-4টে মঞ্চে উনি আমতায় প্রচারে এসেছিলেন এবং আমি ওই মঞ্চে ছিলাম। তখন মদন মিত্র, মিঠুন চক্রবর্তী, আমাদের হিরণ, এরা সবাই এসে আমার হয়ে প্রচার করেছিলেন। তো সেই সময় রাজনীতিতে একটা সুন্দর জায়গা ছিল। তারপরে যত এগিয়েছে পরপর আমরা তারপরে এগিয়ে এসেছি এবং উন্নয়ন করার চেষ্টা করেছি, কিন্তু দলটা যত পুরানো হতে শুরু করেছে মানুষের কাছ থেকে তত সরে গেছে এবং অহংকার একটা আমাদের মধ্যে এসেছিল। সেই অহংকারের পরিণতি হিসাবেই আজকে এই ফল। তাই কেউ যদি বলে যে আমার জন্য হেরে গেছে, না, ব্যক্তিগত আমার জন্য কেউ হারেনি, কিন্তু আমি দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ওর সঙ্গে আমার দীর্ঘদিনের, আজ থেকে শুধু নয়, চলছে আজকে 4 বছর থেকে। এই 4 বছর থেকে আমি লিখিত আকারে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলকেই দিয়েছি, কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি। যার ফলস্বরূপ রাজ্যতে কে কোথায় হেরে গেছে আমি দেখতে চাইবো না, কিন্তু আমাদের আমতা কেন্দ্র হেরেছে
তার একটি মাত্র কারণ। আমার যদিও খারাপ লাগছে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরে গেছে, কিন্তু আমার একদিক থেকে আমি খুশি যে আমতা কেন্দ্র থেকে ওই দুর্নীতিবাজ বিধায়ক সরে গেছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে মেন একজন মানুষের পক্ষে সম্ভব নয়, আমরা টিম ছিলাম, সেই টিম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে। আজকে অমিত এখানের বিধায়ক হয়েছে, আগামী দিনে অমিতও যদি দুর্নীতি করে, আমি গোলাম খাঁ একজন সমাজসেবিক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে অমিতের বিরুদ্ধেও লড়াই করব। কোনোভাবেই আমরা কখনোই মনে করি না যে আমরা কারুর কাছে মাথা নত করে তার বস্তুতা স্বীকার করব। আমরা মানুষের জন্য লড়াই করি। এই মানুষের জন্য লড়াই করতে গিয়ে আমাদের যদি তাতে ক্ষতিও হয়, আমরা রাজনীতিক জীবনে অনেক ক্ষতি করেছি। আমি 10 বছর প্রধান ছিলাম, আমি কোনো মাইনে নিই না। মানুষকে পরিষেবা দিয়েছি বিনা পয়সায় এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। সুখে দুঃখে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমাদেরকে সামনে রেখে আমতা কেন্দ্রের একটা শ্রেণী তারা লুটেপুটে খেয়েছে, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই ছিল। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসাবে কি দেখছেন? বাংলার মানুষের কতটা উন্নত হবে বা কি হবে? দেখুন, একটা দল তার মুখ হিসাবে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করেছে। আমার পছন্দ অপছন্দের এখানে কিছু যায় আসে না। মানে আপনার ওই নিয়ে মতামত কি? আমার এই নিয়ে মতামত, আমি তো চাইবো যে বাংলার ভালো হোক, বাংলার উন্নয়ন হোক, বাংলার শিক্ষিত সমাজ চাকরি পাক, বাংলার যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সুন্দর করে হোক। যারা দুর্নীতি করেছে, আমি বারবার দুর্নীতির বিরুদ্ধে এই কারণে বলছি যে বাংলাতে দুর্নীতি আর না হয়, বাংলাতে অত্যাচারিত মানুষ না হয়, বাংলাতে কোনো শিল্প হোক, বাংলার মানুষ, বাংলার শিক্ষিত ছেলেরা না বাইরে যায়, তারা যেন এখানে কাজ পায়। বাংলায় যে সাধারণ মানুষের কাজ, এমজি এনার্জি, সেগুলোকে চালু করে বাংলার আরো উন্নয়ন করতে হবে। এবার কি মনে হচ্ছে কাজ আসবে, শিল্প হবে? আমার তো বাংলার মানুষের তো তাই আশা। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে আমার টাকা বাকি আছে, দিতে হবে। না, উনি বলেছেন চপ শিল্প করো, চা বিক্রি করো, মুড়ি বিক্রি করো, এগুলো বলতেন উনি। একজন মুখ্যমন্ত্রী হিসাবে শিক্ষিত ছেলে চা বিক্রি করবে, মুড়ি বিক্রি করবে দাদা? এখন বাংলার মানুষ এটা কিভাবে নিয়েছে ভোট বাক্সে, সেটা আপনারা দেখতে পেয়েছেন নিশ্চিত আকারে। তো ভোট বাক্সে যখন দেখতে পেয়েছেন, ইনি আর প্রশ্ন করে আমাকে লাভ নেই। বাংলার মানুষ চায় শিল্প হোক। আমি চাইবো আমার বাড়ির ছেলেটা মর্যাদা নিয়ে বাঁচুক, আমার বাড়ির ছেলেটা কারোর কাছে হাত পেতে না বাঁচে। এটাই আমরা দেখতে চাই, যে আমরা আর হাত পাততে চাই না। আমরা কেন আসামে যাব, আমরা কেন তামিলনাড়ুতে যাব, আমরা কেন অন্য রাজ্যে যাব? আমরা আমাদের বাংলাতে বলবো এই বাংলা সোনার বাংলা, এই সোনার বাংলাতেই আমার ছেলে সোনার মতো থাকবে। এটাই দেখার দায়িত্ব। যদি না এটা পালন করতে পারে, বিজেপি তার নির্বাচনী ইস্তাহারে যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি মনে করি ওনারা ওই প্রতিশ্রুতি পালন করবেন। এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাবো। আর যদি প্রতিশ্রুতি না পালন করতে পারে, বাংলার মানুষ আবার নিশ্চিত আকারে বাংলার মানুষ মনে করবেন যে বাংলায় পথ দেখায়, আর বাংলার মানুষ আবার পথ দেখাবে যে ভারতবর্ষ আগামী দিনে কোন দিকে যাবে। আচ্ছা, একদম বলুন, শেষ প্রশ্ন আমরা চলে এসেছি। সমস্ত আমতাবাসীর ক্ষেত্রে কি বার্তা দেবেন? আমি আমতাবাসীর ক্ষেত্রে একটাই বার্তা দেব, যে আপনাদের ভয় ভীতি পাবার কোনো দরকার নেই। আপনারা ভয় পাবেন কেন? ভয় তারা পায় যারা দুর্নীতিগ্রস্ত, যারা চুরি করেছে, যারা নিজের আত্ম অহংকার দেখিয়েছে, যারা মানুষকে বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সঙ্গে। পরিবর্তন তো হবেই, পালা পরিবর্তন হবে। 34 বছর বামফ্রন্ট ছিল, তারপরে এসেছে তৃণমূল কংগ্রেস, 15 বছর বিজেপি এসছে। এনারাও থাকবেন, এনারা কর্মের বলে থাকবেন। তো এই কর্মের বলে এনারা এসেছেন। এরা যদি মনে করেন যে না আমরা লুটপাট করব, আমরা ইংরেজদের মতো সমস্ত কিছু লুট করে নেব, লুট করে আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে শাসন করব, এই রাজত্ব চলবে না। তাই আমতাবাসীর কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা স্বাভাবিক হন, যে যার কাজে লিপ্ত হন। সরকার সরকারের কাজ করবে, আপনারা আপনাদের কাজ করুন। আচ্ছা, বলুন আর একটা প্রশ্ন। আমরা মানে একদম শেষের দিকে চলে গেছি। আমরা দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকজন তৃণমূলের যুব নেতা যারা আমতা কেন্দ্রের নেতা ছিল, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো অমিতের সঙ্গে, কখনো তারা কিছু ভিডিওর মাধ্যমে, সামাজিক মাধ্যমে তারা নিজেকে অন্য দলের দাবি করছে। তারা এতদিন দলের সুযোগ সুবিধা নিয়ে আসলো, এখন দল বিপদে পড়েছে, এখন দলকে তাদের বেশি প্রয়োজন, এখন তারা হাত তুলে দিচ্ছে, তারা অন্য রঙে মেশাতে যাচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন কাদের নাম বলছি। ওনারা মনে হয় যে আমতা কেন্দ্রটাকে বিগত দিনে মানুষের ওপর অত্যাচার করে শোষণ করেছেন এবং নিজেদের অ্যাসেট বাড়িয়েছেন, যার কারণে আমি শুনলাম যে উনি বাড়িতে নেই, ঘর ছাড়া হয়ে গেছে। যারা দুর্নীতিগ্রস্ত তারা সবসময়ই মনে করে যে কোথায় গেলে টাকা কামানো যাবে, কোথায় গেলে আমার অ্যাসেট বাড়বে, তো ওরা আবার চেঞ্জ করবে, আবার কিছুদিন পরে চেঞ্জ করে বিজেপিতে যাবে, বিজেপিতে গিয়ে তাদের দলটার যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট করার চেষ্টা করবে। আমি নিশ্চিত আকারে বিজেপির কাছে বার্তা দেব যে আপনারা যে দলটাকে কষ্ট করে তৈরি করেছেন, সেই দলে এমন কাউকে ঠাঁই দেবেন না যারা আপনাদেরকে
দুর্নীতিগ্রস্ত করতে পারে, আপনাদের বদনাম করতে পারে, আপনাদের উন্নয়নে বাধা দিতে পারে, আপনাদের উন্নয়নকে লুট করে তার নিজের সম্পত্তি করতে পারে। এটা আমি আগে যে বাইট দিয়েছিলাম তাতেও বলেছি, আজকেও বলবো যে আমি আবার একবার রাজ্যের যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবু, তেনাকে ধন্যবাদ জানাই যে বাংলার মুখ্যমন্ত্রী হবার জন্য। আর আমতা কেন্দ্রে আমি যেহেতু বসবাস করি, আমতা কেন্দ্রের আমার ছোট ভাই, আমি ভাইয়ের মতো দেখি ওকে। সুকান্তও আমার ভাই ছিল, আর এও আমার ছোট ভাই। আমি সুকান্তর কাছ থেকে এই কারণে সরে এসেছি, তাকে বারবার বলার পরেও মানুষের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, ভালোভাবে থাকা উনি শোনেনি। অমিত ভাইকেও আমি বলবো, আমার এই আপনার বার্তা দিয়ে, এখান থেকে বার্তা দিয়ে বলবো যে ভাই, আমতার মানুষ তোমাকে খুব ভালোবাসে, এবং ভালোবাসে বলেই তুমি আজকে নির্বাচনে জয়লাভ করেছো। তাদের সঙ্গে থাকো, তাদেরকে নিয়ে এগিয়ে চলো, আমরা নিশ্চিত আকারে তোমার সঙ্গে থাকবো। আর বিগত দিনে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু নীতি আদর্শের দিক থেকে আমরা মনে করি একদিকেই এগোবো। উন্নয়নই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হবে, নারীকে মর্যাদা দেওয়াই মূল লক্ষ্য হবে, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য হবে। এই সাংস্কৃতিক, নারী এবং উন্নয়নকে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। চলুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আপনি আপনার মতো কাজ করুন, আমি আমার মতো কাজ করি, কিন্তু আমাদের মত পার্থক্য থাকবে। আমাদের হিংসা ছড়ানো এটা হবে না। আমি হিন্দু, তুমি মুসলমান, এটা নয়। হিন্দু মুসলমান যারা করার চেষ্টা করছে, আমরা দেখেছি এই ইস্যু টেকে না। 5 বছর, 2 বছর, 4 বছর পরে এগুলো টেকে না। এগুলো দেখবেন যে এগুলো মিটে গেছে। আমার অফিসে আমি প্রত্যেক দিন সকাল থেকে অফিস করি, স্কুলে যাই, স্কুল থেকে এসে আমার যে অফিস, এই অফিসে আমরা দেখেছি যত বেশি হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এসে আমাদের কাছ থেকে পরিষেবা নেয়। তো একজন মানুষের কাজ হচ্ছে যে মানুষকে পরিষেবা দেওয়া। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, এটা নয়। আমি কটা মন্দির করব, আমি কটা মসজিদ করব। দেখুন, আমি একটা মুসলিম ছেলে, আমার এলাকায় একটা মসজিদ আছে, আর একটা মসজিদ লাগবে। আমাকে এটা ধর্ম আরাধনা করার জন্য মসজিদ বানাতে হবে। আবার একটা মন্দির আছে, আর একটা মন্দির তৈরি করতে হবে। এর জন্য যদি 10টা মন্দির তৈরি করতে হয় তো আমার আপত্তি কেন থাকবে? আমরা কেন কারো ধর্মে আঘাত করব? এটাই বলার, যে ধর্ম যে যার হোক আর কর্ম যে যার হোক। এইটাই আমার বার্তা। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলে নিলাম গোলাম খাঁর সঙ্গে। উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। এবং উনি ওনার মতামত, বর্তমান যে পরিস্থিতি, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তুলে ধরলেন। দর্শক বন্ধু, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।